মানে কার জায়গা এটা? আম্বি চৌধুরী। কেন এই হয়েছিল যে বাবরি মসজিদ হবে বলছিল যে? বাবরি মসজিদ কোনো চৌধুরীর সাথে এই রাস্তাটা কিনবে তবে হবে হুমায়ুন। কে ঘেরছে এখন জায়গাটা? ঘিরছে আম্বি চৌধুরীরা ঘিরছে। আম্বি চৌধুরীরা ঘেরছে না? হ্যাঁ। হঠাৎ করে ঘেরছে এখন কেন? ওদের প্রয়োজনে চলে ঘিরছে ওরা। চাষ করছে তাই তো? হ্যাঁ চাষ করছে ওরা। এটা কোথায় সেই যে জায়গাটা বাবরি মসজিদের জন্য সেই জায়গাটা তাই তো? হ্যাঁ। এটা কোথায়? এটা খাগড়ুপাড়া? এটা খাগড়ুপাড়ার মোড়। ঠিক আছে। এই যে আজকে ঘাটাঘুরি করছেন কেন এই যে জায়গাটা? এই যে মসজিদ হবে বলছিল সবাই বলছে, ভারতবর্ষের গোটা হাইলাইট হয়ে গেল, কি বলবেন এটা? বুঝতে আমার জায়গাতে আমি ঘেরছি এটাকে কেন হঠাৎ করে ঘেরছে? হঠাৎ করে ঘেরছে, এই লোক এসে ভাবছে যে এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, এখানে হবে মসজিদ হবে তাই ভাবছে এখানে। আর এখানে হুমান একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলো, আমার জায়গাটা সেদিন আমি মাপজোক হচ্ছিল, এখানে বসেছিল, পাবলিকও হয়তো ভাবছে, কিংবা সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারাও ভাবছে হয়তো এই প্লেসটা হয়তো ঠিকঠাক হয়েছে। আজকে ঘেরতে লাগলেন? আজকে ঘেরতে লাগছে, এই সোশ্যাল মিডিয়াতে লোক আসছে এখানে ভাবছে যে এই প্লেসটা, এই যে ভিডিও করার জন্য আমাকে ঘেরতে বাধ্য হচ্ছে। চাষও করছে? চাষও করছে, এই কারণে করা, অন্য কোনো কারণ না। হুমায়ুন কবির তো জায়গাটা কিনেছিল নাকি? না, হলো যে বলছিল যে এখানে এসে স্পটে তো একদিন এসেছিল। ও তো এই ব্ল্যাকমেল করে কাজ, চিটারগিরি করে কাজ। তো আপনাদের মাধ্যম দিয়ে বলছি, এখানে যে লোকাল মসজিদ বা মাদ্রাসায় যতগুলো ওয়াদা করছে, কটা ওয়াদা টাকা দিচ্ছে ওকে জিজ্ঞেস করেন তো, জিজ্ঞেস করুন। ও বাবরি মসজিদ নিয়ে যে মুসলিমদেরকে এইভাবে ছিনিমিনি খেলছে এভাবে নিয়ে, তাহলে ওর যদি মুসলিমদের প্রতি এতই দরদ, তাহলে ওই 70% আর 30% কথা বলে যে মুসলিমরা আজকে অন্য রাজ্যে যে মার খাচ্ছে, সে খোঁজগুলো নিয়েছে একবারও, তাদের পাশে দাঁড়িয়েছেও। মুসলিমদের এত দরদ তোর, তাহলে সেটা তো এই কারণে আমরা এখানে 70% আছি, 70% আছে বলে আমরা যা খুশি তাই করতে পারি। তাহলে এখানকার মুসলিমরা, হিন্দুরা, বাইরেকার হিন্দুরা ভাবে যে এখানকার হিন্দুরা খুবই বিপদের মধ্যে আছে। সেই হিসাবে তো সেই আক্রোশটা তো আমাদের এখানকার যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা ফেরিগিরি করছে, যারা ব্যবসা করতে যাচ্ছে, যারা রাজমিস্ত্রির কাজ করছে, তারা সেখানে। এই যে কথা বলছিলেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য বলছিলেন, সেই পরিযায়ী শ্রমিকরা যে এখানে এই 30% আর 70% গল্প বললো, ভোটের সময়তে বলার পরে যারা অত্যাচারিত হচ্ছে, এখানে ফিরে আসছে, কাজ পাচ্ছে না, 2-3 মাস তারা লেবার বসেছিল ঘরে, তাদেরকে একবারও খোঁজ নিচ্ছে? তারা আজকে যদি মুসলিমদের কথা ভেবে ও বাবরি মসজিদ না বলে তো ওর বাপের নামে তো করতে পারতো মসজিদটা, যে বাবরিকে এখানে জড়াতে গেলে, এখানে বিতর্কিত ইস্যু, ওরা ভারতবর্ষে যেটা বিতর্কিত ইস্যু নিয়ে, সেই ইস্যুটা এখানে সেই আবেগকে নিয়ে কারে খেলতে চাইছে না? কে জন্য খেলতে চাইছে এটা? কেন এই জায়গাটা কতটা যায়? 6 বিঘে জায়গা। উনি তো বলছে 6 বিঘা জায়গা কেনা হয়েছে, কেনা হয়েছে, তাকে বলুন তার ল্যান্ডটা দেখাবো। বাইনামা করা হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বলছে, তাহলে হঠাৎ করে আপনাদের জায়গাটা বললো সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। আমার জায়গা তো আমি মালিক, আমি যেমন বলছি যে আমার, হ্যাঁ আমি বিক্রি করেছিলেন না, ওর সাথে কোনো কথাই নাই, কোনো কথা নেই ওর সাথে। এতদিন প্রতিবাদ করলেন না কেন? প্রতিবাদ তো কোথায় শুনিনি যে প্রতিবাদ সে বলেছে আমার এখানে আজকে আপনারা আসছেন বলে, কিংবা এই ইউটিউবার কিংবা আপনার সোশ্যাল মিডিয়া যারা কাজ করে, এটা কালকে আমি দেখতে পেলাম সন্ধ্যাবেলা 2 ইউটিউবার করেছিল বলে, তাইতে আজকে এই পদক্ষেপ নিতে বাধ্য হলাম আমি এখানে। চাষও করছেন? হ্যাঁ চাষও করছে এই কারণে। বাবরি মসজিদ কোথায়? বাবরি মসজিদ কোথায় হবে সে তাকে জিজ্ঞেস করেন, সে চিটারকে, মানুষের আবেগকে নিয়ে খেলা খেলছে, তাকে জিজ্ঞেস করেন তার জায়গাটা কোথায়, তার প্লেসটা কোথায়। সে 200 কোটি টাকা ফান্ডিং করবে, তার ফান্ডিং করার তার সে প্লেসটা কোন জায়গায় আছে তাকে জিজ্ঞেস করুন, সে এখানে একদিন বসেছিল, রাস্তা দিয়ে যাচ্ছিলো, আমার জায়গাটা আমিন ছিল, আমিনে কাজ করছিল, আমরাও ছিলাম সেখানে বসে। এবার লোক ভাবছে তাহলে এটা তো বসেছে মানে এটা হুমান সাহেব জায়গাটা কিনে নিয়েছে ওখানে, আর সেটাই ও মার্কেটে করছে। এই জায়গাটার নাম খাগড়ুপাড়ার মোড়, তাহলে তারা সে তো বলেনি প্র্যাকটিক্যাল এই জায়গাটা, মানুষের ভাবছে যে তাহলে এই জায়গাটাই হবে, এই জায়গাটা ফাঁকা পড়ে আছে। হ্যাঁ অনেক সময় বলছে 6 থেকে 7.5 বিঘা জায়গা। হ্যাঁ এবার সেটা যেটা অনুমান করছে, আমি তো ভাবছি সেই জায়গাটা আমারই জায়গা, তাহলে উনাকে বলুন যে তার সাথে কোনো এগ্রিমেন্ট হয়েছে আমি ল্যান্ড মালিক বলছি, যে সে আমাকে কোনো বায়না দিচ্ছে, কোনো এগ্রিমেন্ট দেখাতে বলুক যে তোমার সাথে এটা হয়েছে, চুক্তিবদ্ধ আমার সাথে হয়েছে, এটা করার জন্য আমি। তাহলে বাবরি মসজিদ যে আজকে আপনি বেলডাঙ্গা বাসী হিসাবে, আপনি ওনার না, আপনি বেলডাঙ্গা বাসী হিসাবে বাবরি মসজিদ হওয়ার পক্ষে না? বাবরি হওয়ার পক্ষে না, যে বিতর্কে এসে পক্ষে দেয়। মসজিদ তো আমাদের এখানে আছে, সেখানে ভালো ফ্যাক্টরি করুক, শিক্ষা, স্বাস্থ্য এসবগুলো করুক, তার সমর্থন যে তাদের আমরা যতটুকু পারবো তাকে হেল্প করবো। ভিডিওতে আপনারা কি দেখলেন যে জমির যিনি মালিক উনি বলছেন যে এখানে বেশ কিছুদিন ধরে ইউটিউবার আর এই এরিয়াটাকে হাইলাইট করা হচ্ছে, এটা হচ্ছে রাস্তার ধারের 6 বিঘা জায়গা, যেটাকে আমি হুমায়ুন কবিরকে বিক্রি করিনি। এখানে বাবরি মসজিদ হওয়া উচিত কি উচিত না, ঠিক কি ঠিক না, এত কন্ট্রোভার্সিয়াল ম্যাটারে আমাদের গিয়ে লাভ নেই, আমরা যাবো না।
এটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল ম্যাটার, কারণ বাবর যিনি, ওনার অস্তিত্বই একটা কন্ট্রোভার্সিয়াল। তো এই বিষয়ে আমরা যাব না। আর এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ধর্মকে উস্কানি দেওয়ার জন্য হুমায়ুন কবির করছেন। আর কোথাও না কোথাও এটাও আমরা বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেসের সাথ না থাকলে এটা কখনোই করা সম্ভব না। এর আগের ইলেকশনে আপনারা দেখলেন যে এই সেই হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের এমএলএ যিনি রক্তগঙ্গা বইয়ে দেওয়ার মতো ডায়লগ মেরেছিলেন, আর এইবারও সেই সেম জায়গা থেকে একটা ভীষণ স্পর্শকাতর একটা বিষয়কে তুলে ধরে, একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপারকে তুলে ধরে বলছেন যে বাবরি মসজিদ হবে, আমরা বাবরি মসজিদ করব। এখন করবো কি করবো না, শিলান্যাস হবে কি হবে না, তার থেকে বড় কথা হচ্ছে যে জমিটা কার। এতদিন তো হুমায়ুন কবির চিৎকার করে বলে আসছিলেন জায়গাটা আমার। হুমায়ুন কবির এমন একজন ব্যক্তি যার নামের আগেও বেশ কিছু অ্যালিগেশন রয়েছে যে জমি জোর করে দখল করেন। এখন তো এই জমি জোর করে দখল করা কথা বলতে গিয়ে মনে পড়ছে সত্যিই তো ওয়াকফ আইন কতটা ইম্পর্টেন্ট ছিল। এই ব্যক্তি নিজে বলছেন যে আমার রাস্তার ধারে 6 বিঘা জমি, হঠাৎ করে দেখছি হুমায়ুন কবির নিজে চলে এলেন, বসে গেলেন, নেতা ভাই ছবি হয়ে গেল, বলছেন 6 বিঘা রাস্তা, ওই রাস্তা, ওখানেই পোস্টার। তার মানে এটা জমি দখল করার জন্য কতটা ভয়ঙ্কর রাস্তা অ্যাপ্লাই করলেন একবার ভাবুন। যে জমির মালিক তিনি ওপেন যে বলছেন যে না আমি বাবরি মসজিদের বিরুদ্ধে, বললে তো বলবে আরে তো তুমি একটা কমিউনিটির বিরুদ্ধে, তুমি তাহলে তোমার জাতির বিরুদ্ধে, তুমি তাহলে তোমার ধর্মের বিরুদ্ধে। এমন একটা জায়গাকে সামনে রেখে এই যে ব্যক্তি ল্যান্ড ওনার, যার নাম হচ্ছে তাজিমউদ্দিন চৌধুরী, তার জায়গা দখল করার এত দারুণ একটা ছকওয়ালা রাজনৈতিক প্ল্যানিং করেছে এই হুমায়ুন কবির, যেটা শুনে আমাদের তো মাথায় হাত। জমির মালিক বলছেন যে আমি আমার জায়গা ঘিরে নিচ্ছি, উনি কোথায় কি মসজিদ করবেন সেটা উনি জানেন, ওনার জায়গায় করুক, উনি কোন জায়গা করবেন সেটা ওনার ব্যাপার। আমার রাস্তার ধারে, বুঝুন কতটা ভ্যালুয়েবল জায়গা, আমার রাস্তার ধারে যে 6 বিঘা জমি আছে ওটা আমার, প্রয়োজনে আমি ওখানে চাষ করব, ওটা আমার জায়গা, এইভাবে দখল নেওয়া যায় না। তাহলে বেসিক ব্যাপার আমি এটা বলতে চাইলাম যে মসজিদ কোথায় হবে কি ব্যাপার, সেটা হুমায়ুন কবির যখন এত ইন্টারন্যাশনাল মুদ্রা একটা করছেন, তাহলে ওনার সঠিকভাবে বলা উচিত যে কোথায় হচ্ছে কি ব্যাপার। সেটা না করে একজন সাধারণ ব্যক্তি যার জায়গা দখল করার জন্য লেগে পড়ে মানে মাঠে নেমে পড়েছেন, রাস্তার ধারে 6 বিঘা জায়গা, সেখানেই পোস্টার টাঙাচ্ছেন, সেখানেই গিয়ে ছবি শুট করছেন, সেখানেই ঘুরপাক খাচ্ছেন। এটা নাথিং বাট আ থ্রেট আর ব্ল্যাকমেল, যার মাধ্যমে হয়তো জায়গা দখল করতে চাইছেন। তো আমি কনসার্ন এটা নিয়ে নয় যে কি মসজিদ হবে, মসজিদ হলে এপিজে আব্দুল কালামের নামে হোক, বাবরি মতো একটা কথাকে সামনে রেখে কন্ট্রোভার্সিয়াল কেন, আমি এসব ম্যাটারে নেই। আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে যে একজন সাধারণ মানুষের জায়গা দখল করে যদি কেউ ভেবে থাকে, সে যতই বড় দলের নেতা এমএলএ হোক না কেন, যদি সে ভেবে থাকে যে আমি সাধারণ মানুষের জায়গা দখল করে নেব একটা সফট ম্যাটারকে সামনে রেখে, আর সে জায়গা দিতে বাধ্য হবে, তাহলে এটা অত্যন্ত মারাত্মক। এবং এই বিষয়টাকে নিয়ে চিন্তা করার আছে, ভাবার আছে যে এই ব্যক্তি যদি আজকে অত্যাচারিত হয়, তাহলে আগামী দিন আরো অনেক সাধারণ মানুষ রয়েছে যার জমি হয়তো রাস্তার ধারে রয়েছে, সেগুলো কিন্তু এই সমস্ত নেতাদের চোখে পড়ে যাবে, আর সেটাও হয়তো হাত ছাড়া হবে। তো বিষয়টা বোঝার আছে। আর আমি আশা রাখবো হুমায়ুন কবির যে এই পুরো ব্যাপারটাকে তুলে ধরে কন্ট্রোভার্সি তৈরি করেছেন, উনি হয়তো নিজেই সামনে এসে ক্লিয়ার করবেন যে বাবরি মসজিদ যেটা করতে চাইছেন শিলান্যাস, সেটা অ্যাকচুয়ালি কোন জায়গায় হবে, যেখানে তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই। তিনিও তো বলছেন যে বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে তৃণমূল কংগ্রেস নাকি একটি সংহতি দিবস আয়োজন করবে। তো এই যে সমস্ত কি হচ্ছে, এরা যে কেন এরকম ধর্মের সুরসুরি দেয় সেটা সত্যিই আমার জানা নেই। না আমি তৃণমূল কংগ্রেসের দিক থেকে বলতে পারবো, না বিজেপির দিক থেকে বলতে পারবো। রাম মন্দির ইনফ্যাক্ট যেটা অযোধ্যাতে রয়েছে, অযোধ্যার জায়গায় রয়েছে, ওখানে বাবরি মসজিদকে নিয়েও জমি দেওয়া হয়েছে। আমার সাধারণ মাথায় এটুকুই ঢোকে, তারপর কেন এই বর্ডার এরিয়ার মতো জায়গাগুলোতে এত স্পর্শকাতর বিষয়কে তুলে এই যে উস্কানিমূলক একটা ব্যাপার তৈরি করার চেষ্টায় নেতারা করে, এটার মাধ্যমে যে কি সুবিধা পায় সেটা এই নেতারাই ভালো বলতে পারবে। কিন্তু এ তো গেল এই ম্যাটার। আমি আপনাদের সামনে এর থেকে বড় খবর নিয়ে এসেছি, যেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির বক্তব্য। বোঝার আছে, সিরিয়াস নেওয়ার আছে। অভিষেক ব্যানার্জি দল চালাচ্ছেন প্রাইভেট কোম্পানির মতো, অভিষেক ব্যানার্জি নির্দেশ দিচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন। আরে ভাই এগুলো সাইডে, আগে জানতে হবে যে তিনি সোমবার দিন যে ভার্চুয়াল বৈঠক করেছেন, যেখানে তৃণমূল কংগ্রেসের 25,000 জন মতো লোককে নিয়ে, কার্যকর্তাকে নিয়ে যে বৈঠক করেছেন, সেখানে 2 ঘন্টার বক্তব্যে 4 থেকে 5 বার একই কথা বলেছেন। সেটা হচ্ছে যে 100% এনুমারেশন ফর্ম জমা দিতে হবে, 100% এনুমারেশন ফর্ম জমা দিতে হবে। এটা বলছেন না যে মৃত ভুয়ো অবৈধ ভোটারকে বাদ দিয়ে 100% এনুমারেশন ফর্ম জমা দিতে হবে, বলছেন জমা 100% দিতে হবে। কিছুদিন আগে আপনারা জানেন
যে দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভায় জাহাঙ্গীর বলে একজন ব্যক্তি যার নাম হাইলাইট হয়েছিল এবং তিনি বিএলওদেরকে ডেকে বলেছিলেন যে মৃত 11,000 ভোটার রয়েছে, তার নাম কিভাবে এন্ট্রি করতে হবে, কি করতে হবে সেটা আমরা বুঝে নেবো, ফর্ম আমাদের হাতে তুলে দিও। আর তারপর যখন অভিষেক ব্যানার্জি মতো নেতা, যিনি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বলতে পারেন, তার যখন এরকম বক্তব্য আসে তখন চিন্তা হয় তাহলে অভিষেক ব্যানার্জি কি এইটা বলতে চাইছেন যে নৈতিকভাবে হোক বা অনৈতিকভাবে হোক ফর্ম জমা দিতে হবে? বলতে চাইছেন যে ভাই তোমরা দুর্নীতি করো, তোমাদের ইন্টেনশন ম্যালাফাইড হতে পারে, আমরা তোমার সঙ্গে আছি, দল তোমার সঙ্গে আছে। আর 2026-এর ইলেকশনের আগে প্রেজেন্ট করতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো অপশন নেই। এখানে সব থেকে বড় কোয়েশ্চেন হচ্ছে এনামোরেশন ফর্ম জমা দেওয়ার কথা যে 100% জমা দিতে হবে। আর তারপর যখন নির্বাচন কমিশনের দিক থেকে তথ্য আসে, যে বুধবার দিন দুপুর পর্যন্ত আপডেট হচ্ছে 26 লক্ষ ভোটারের নাম মেলেনি, তখন প্রশ্ন কোথায় ওঠে? প্রশ্ন ওঠে যে কলকাতার মতো জায়গায় যেখানে মাত্র 4%, এখানে মাত্র জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কলকাতার মতো জায়গায় 4%, সেখানেই জাতীয় নির্বাচন কমিশন বলছেন যে সেখানেই 1 লক্ষ ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে। 4% ইনক্রিজ আর 1 লক্ষ ডুপ্লিকেট এন্ট্রি, তার মানে আমাদের রাজ্যে কিন্তু 23টি জেলা রয়েছে, তার মানে আর কোথাও ডুপ্লিকেট এন্ট্রি হয়নি। কি প্ল্যানিং করা হচ্ছে, কি ছক কষা হচ্ছে, যার জন্য জাতীয় নির্বাচন কমিশন পর্যন্ত পুরো বিষয়টাকে ভীষণ ভাবে মানে যাকে বলা হয় কড়া নজরদারির মধ্যে রেখেছেন এবং নিজেকে সতর্ক করে 3 জন উচ্চ পদস্থ আধিকারিককে ইমিডিয়েটলি কলকাতা পাঠিয়েছেন যে আপনাদেরকে সিইও দপ্তরে থেকে এসআইআর এর কাজ শেষ করে আসতে হবে, কারণ আখড়া মিলছে না। কি করেছে এরা? আমার যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে প্ল্যানিং হয়তো এরকম করা হয়েছে, যেটা আমি বুঝছি যে এনামোরেশন ফর্ম যেহেতু অভিষেক ব্যানার্জি বলতেন 100% ফিল আপ করুন, 100% দিন, কারণ স্ক্রুটিনি তো নির্বাচন কমিশন করবে। তো যত বিপাকে পড়ুক, যত বিপদে পড়ুক, যদি বারও করা যায় ম্যাপিং এর মাধ্যমে বা এআই টেকনোলজির মাধ্যমে, তারপরেও যদি কিছু বাই চান্স ছাড় পেয়ে যায় তাহলে ওটাই লাভ। সেই কারণে অভিষেক ব্যানার্জি প্রাইভেট কোম্পানির কর্মচারীদেরকে যেভাবে অর্ডার দেওয়া হয়, তিনি ওনার থেকে বয়স্ক যারা তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন সেই সমস্ত নেতাকে বলছেন যে আমরা কিন্তু কর্মসূচি তৈরি করব, তালিকা বেরোবে যে কে এনুমারেশন ফর্ম 100% জমা করেছে, কে করেনি, কার দ্বারা করানো হয়েছে সঠিকভাবে, কে এনুমারেশন ফর্ম নিয়ে সঠিকভাবে কাজ করেনি, এরপর তালিকা তৈরি করবে। মানে একটা প্রেশার ক্রিয়েট করা, এটা বোঝানো যে ভাই 100% করতেই হবে। এবার বার করুক নির্বাচন কমিশন কি করে করবে, কোন টেকনোলজি ইউজ করবে, কিসের মাধ্যমে ডুপ্লিকেট ভোট বার করবে, বার করুক। হ্যাঁ, বারুক না ঘন্টার পর ঘন্টা সংখ্যা, 26 লাখ হলো, 30 লাখ হবে, 35 লাখ হবে, কিন্তু আমাদের যেটা মাইন্ডসেট ছিল, ইনফ্যাক্ট আমরা যে সীমান্তবর্তী এরিয়া, ইনফ্যাক্ট আমাদের সামনে যে হাকিমপুর সীমান্ত রয়েছে যেখানে হাজার হাজার লোক ডেলি পালিয়ে যাচ্ছে, তারা কোথায়, কি ঘটলো, কি হলো, সেটাকে নিয়ে পর্যন্ত নির্বাচন কমিশন চিন্তিত। এবং জানা যাচ্ছে যে অলরেডি 6 কোটি 1 লক্ষ মতো এনুমারেশন ফর্ম ডিজিটালাইজেশন হয়ে গেছে। 6 কোটি 1 লক্ষ, ভোটার রয়েছে 7 কোটি 64 লক্ষ 37 হাজার। এখন আমরা ওয়েট করব যে পুরো ডিজিটালাইজেশন হওয়ার পর আখড়া কি বেরিয়ে আসে, এবং এর মধ্যে তো বিরাট বড় কিছু ধাঁধলির সন্দেহ মিলছে, কারণ আখড়া সঠিক আসছে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে অভিষেক ব্যানার্জির যে স্টেটমেন্ট আমি বারবার তুলে ধরছি, নিজের মুখে বলছেন যে 98.99% নয় 100% জমা দিতে হবে, 100% জমা দিতে হবে। এখানেই সন্দেহ যে তিনি একবারও বলছেন না যে অবৈধ ভুয়ো ভোটার বাদ দিয়ে 100% জমা দিতে হবে, তিনি বলছেন 98.99% নয় 100% এনুমারেশন ফর্ম জমা দিতে হবে। এবার বাকি আপনারা এই পুরো বিষয়টাকে নিয়ে কি মন্তব্য সেটা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।